লাভোইসিয়া ডোবেরেনের পরবর্তীতে আমাদের নতুন যে বিজ্ঞানীটা এসেছেন এবং এই পর্যায় সারণীতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার নাম হচ্ছে ইংরেজ বিজ্ঞানী বা ইংলিশ সায়েন্টিস্ট জন নিউল্যান্ড। আমরা এখন দেখব নিউল্যান্ডের একটা প্রধানকৃত সূত্র যেটাকে বলা হয়ে থাকে নিউল্যান্ডের অষ্টক সূত্র বা নিউল্যান্ডস ল অফ অক্টেট। তাহলে আমরা যদি ফ্লো ডায়াগ্রামটা খেয়াল করি 1879, 1829 এবং এর পরবর্তীতে আমাদের 1864-এ নিউল্যান্ড তার সূত্রটি প্রদান করেন। এখন নিউল্যান্ডের লটা কি ছিল আমরা সেটা একটু লক্ষ্য করব। নিউল্যান্ডের সূত্রকে বলা হয়ে থাকে নিউল্যান্ডের অষ্টক সূত্র বা ল অফ অক্টেট, ল অফ অক্টেট। এখন নিউল্যান্ডের অষ্টক সূত্রে তিনি কি বলেছেন? বিজ্ঞানী নিউল্যান্ড যখন লক্ষ্য করলেন যে মৌলসমূহের মধ্যে কোনো ধর্মের মিল আছে কিনা, তিনি বসে বসে চিন্তা করতে থাকলেন যে মৌলগুলোর মধ্যে এই যে এতগুলো মৌল আছে তাদের মধ্যে কি টাইপের মিল দেখতে পাওয়া যায়। তিনি একটা কাগজে মৌলগুলো লিখে এটা নিয়ে যখন গবেষণা করলেন, তিনি যখন অনেক বেশি চিন্তা করলেন, তিনি চিন্তার একটা ফসল পেলেন। তিনি দেখলেন মৌলসমূহকে আমরা যদি এলিমেন্টগুলোকে আমরা যদি একটা অর্ডারে বা একটা ক্রম অনুসারে সাজিয়ে ফেলি তাহলে তাদের মধ্যে কিছু না কিছু মিল পাওয়া যায়। তিনি বললেন যে মৌলসমূহকে যদি তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হয় তবে প্রতি অষ্টম মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের সাদৃশ্য পাওয়া যায়। এটি হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূল বিবৃতি। আমরা আবার একটু খেয়াল করি তাহলে নিউল্যান্ডের অষ্টক সূত্রের বিবৃতিটা হচ্ছে যদি এই মৌলসমূহকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে ক্রমান্বয়ে সাজানো হয় তবে প্রতি অষ্টম মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের সাদৃশ্য পাওয়া যায়। If the elements are rearranged in a order of their increasing atomic mass, then there is evident similarity between in the physical and chemical properties of each eight element. তাহলে আমরা এই জিনিসটা একটু এক্সাম্পলের মাধ্যমে বলি যে তিনি আসলে কি বলতে চেয়েছেন। আমরা যদি আবিষ্কৃত মৌলসমূহকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজাই তাহলে জিনিসটা দেখতে এরকম হবে। সবার ফার্স্টে আমাদের চলে আসবে হাইড্রোজেন, তারপর হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, মাঝখানে একটা মিস হয়েছে, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। আপাতত এতটুকুই থাক। এখন আমরা যদি এই জিনিসটা লক্ষ্য করে দেখি, আমি মৌলগুলোকে একটা অর্ডারে লিখেছি আটটা আটটা করে গ্রুপ করে। উপর লাইনে আমি লিখেছি টোটাল 8টা মৌল বা এলিমেন্ট, নিচেও আমি লিখেছি 8টা মৌল বা এলিমেন্ট। এখন নিউল্যান্ড যে কথাটা বলেছে একটা মৌলের সাথে তার অষ্টম মৌলের মিল রয়েছে বা এভরি 8th এলিমেন্ট হ্যাজ সিমিলার প্রপার্টিস বা সিমিলার কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। মানেটা কি চলো আমরা একটু দেখি। হাইড্রোজেনের কথা যদি আমরা বলি তাহলে হাইড্রোজেনের অষ্টম মৌল কে হবে? হাইড্রোজেনের হিলিয়াম হচ্ছে হাইড্রোজেনের প্রথম বা ফার্স্ট এলিমেন্ট, তাহলে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট বা হাইড্রোজেনের অষ্টম মৌলটা হচ্ছে আমাদের ফ্লোরিন। তার মানে আমাদের নিউল্যান্ডের অষ্টসূত্র বলে হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের ভৌত ও রাসায়নিক ধর্মাবলীর অনেক বেশি মিল রয়েছে। কিরকম মিল রয়েছে? আমরা জানি হাইড্রোজেন একটা গ্যাসীয় পদার্থ, ফ্লোরিনও একটি গ্যাসীয় পদার্থ। হাইড্রোজেন একটি অধাতু, ফ্লোরিনও একটি অধাতু। হাইড্রোজেনের যোজনী 1, ফ্লোরিনেরও যোজনী কত? 1। তার মানে এদের ভ্যালেন্সি সেম, তাহলে এদের রিয়াকশন করার টেন্ডেন্সি সেম, উভয়ই নন মেটাল বা অধাতু এবং উভয় গ্যাসিয়াস। তার মানে অবশ্যই হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের মিল রয়েছে। সিমিলারলি আমরা যদি হিলিয়ামের কথাটা বলি, হিলিয়ামের অষ্টম মৌল কে হবে? আমরা যদি কাউন্ট করে দেখি হিলিয়ামের অষ্টম মৌল হবে নিয়ন। আমি এমনভাবে ছকটা লিখেছি যাতে যার সাথে যার ধর্ম তারা পরপর নিচে নিচে থাকে। এখন খেয়াল করে দেখো হিলিয়ামের সাথে নিয়নের কি মিল আছে? হিলিয়াম নিয়ন দুইজনই নিষ্ক্রিয় বা ইনার্ট গ্যাস। এদের যোজনী বা ভ্যালেন্সি সাধারণত 0, এরা কারোর সাথে বিক্রিয়া করে না, এরা রিয়াকশনে কখনো পার্টিসিপেট বা অংশগ্রহণই করে না। তার মানে অবশ্যই দুইজনের মাঝখানে মিল রয়েছে। সিমিলারলি আমরা যদি আরেক ধাপ আগিয়ে যাই,
আমরা যদি লিথিয়ামের কথা চিন্তা করি, লিথিয়াম একটা কি ধাতু বা মেটাল। সিমিলারলি তার অষ্টম মৌল সোডিয়াম, আমরা সবাই জানি সোডিয়ামও একটা মেটাল বা একটা ধাতু। লিথিয়াম যেমন শক্ত, সোডিয়ামও সেরকমই শক্ত। লিথিয়াম সোডিয়াম তড়িৎ পরিবহন করে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, তার মানে উভয়ের মধ্যে মিল রয়েছে। এভাবে সায়েন্টিস্ট নিউল্যান্ড যখন মৌলগুলোকে সাজালো, তারা যখন রিঅ্যারেঞ্জ করলো, তিনি দেখতে পেলেন যে প্রতি অষ্টম মৌলের মধ্যে এরকম মিল রয়েছে। আর এভাবেই তিনি তার অষ্টক সূত্র প্রদান করেন, আর এভাবে অষ্টক সূত্র তিনি ব্যাখ্যা করেন। তাহলে একটা খেয়াল করে দেখো, যত দিন যাচ্ছে আমাদের 1789 থেকে ক্রমান্বয়ে শুরু করে 1864 অলমোস্ট 100 ইয়ার্স হয়ে গেছে। 100 ইয়ার্সে সায়েন্টিস্টরা কত দূর এগিয়ে ফেলেছেন এবং তারা কত বেশি সিমিলারিটি খুঁজে পেয়েছেন যে প্রতি অষ্টম মৌলের মাঝখানে এরকম সাদৃশ্য বিদ্যমান। এটিই হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। আমাদের এখান থেকে মনে রাখতে হবে অষ্টক সূত্রের বিবৃতি বা স্টেটমেন্টটা কাদের কাদের মধ্যে অষ্টক সূত্র অনুসারে মিল রয়েছে, এগুলা কোশ্চেনের জন্য ইম্পর্ট্যান্ট।